হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি? তো আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তোমাদের কি অবস্থা? সো যারা যারা আগে আগে সালাম দিয়ে ফেলেছো, ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। যারা অন্য ধর্মের মানুষ আছো, অনেকেই আছো এই ক্লাসে, তোমাদেরকে তোমাদের ধর্ম অনুযায়ী আদাব। মাত্র কয়েকদিন আগে সরস্বতী পূজা গেল তোমাদের, তাই না? সরস্বতী পূজা গেল, তো তোমাদের পূজা কেমন গেল একটু জানায়ও। আর যারা মুসলিম ধর্মাবলম্বী আছো, আগে আগে সালাম দিয়ে ফেলেছো, ওয়ালাইকুম আসসালাম। আর যারা এখনো টাইপ করতে পারো নাই, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? তো আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এত কমেন্ট পড়তেই পারতেছি না। আর আজকে তো চশমাও নাই, আজকে চশমাটা ছাড়া আসছি। সো বেসিক্যালি ভাইয়া, যখন আমি ড্রাইভ করার সময় চশমাটা ব্যবহার করি না। তোমরা তো জানো, তোমরা আলোর চ্যাপ্টারটা পড়ছো ফিজিক্সে, তাই না? আহ, আলোর চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেলছো, তো তোমরা আলোর চ্যাপ্টারে জানো উত্তল লেন্স বা অবতল লেন্স, চশমা কি করে? আমাদের দূরের বস্তু কাছে আনে, কাছের বস্তু দূরে নেয়, তাই না? তো আমার তো মাইনাস পাওয়ারের চশমা, যেটাকে তোমরা বলো উত্তল লেন্স, এটা কি করে? দূরের জিনিসটাকে কাছে আনে। বাস্তব বিম্ব গঠিত করে নাকি অবাস্তব বিম্ব, এগুলো কি মনে আছে? আচ্ছা, তো ড্রাইভ করার সময় যদি আমি চশমা পরি, সে দূরের জিনিস আমার কাছে নিয়ে আসে। তো এতে কি হয়, আমার ব্রেইনের ভিতরে যে জিনিসটার যতটুকু ডিস্টেন্স হওয়ার কথা, তার চাইতে কম ডিস্টেন্স দেখায়, তো আমার জন্য একটু অস্বস্তি হয়। তো আমি ড্রাইভ করার সময় চশমা ইউজ করি না। তো আজকে হচ্ছে ড্রাইভ করতেছিলাম, ড্রাইভ করতে করতে ভাবছি এরপরে বাসায় যাব, বাসা থেকে চশমাটা নিয়ে আসব, বাট এইটা হয় নাই। ডিরেক্ট অফিসে চলে আসা লাগছে, তো চশমা বাসাতেই, তাই না? চশমা বাসাতেই। তো কি অবস্থা, এই জন্য আজকে আমার দেখতে, তোমাদের কমেন্টে দেখতে খুব কষ্ট হবে, প্রচন্ড কষ্ট হচ্ছে দেখতে। তো ভাইয়া ইংলিশ ক্লাস ও ফিজিক্স লাগাই দিলেন। আমার এসএসসি তে ফিজিক্সে 100 আউট অফ 100 ছিল। আমার এসএসসি তে ফিজিক্সে 100 আউট অফ 100 ছিল, ম্যাথেও ছিল। আমার মার্ক কমেছিল ইসলাম শিক্ষায়, আমার মার্ক কমেছিল বাংলায়, আমার মার্ক কমেছিল সমাজে। সো ওগুলোতে ভয়ঙ্কর কম মার্ক আসছিল আমার। বাংলাতে কাটায় কাটায় এ প্লাস ছিল, সম্ভবত 160 লাগে পাইতে 162 বা 164 এরকম ছিল মার্ক। সো মানে কোন রকমে বেঁচে গেছিলাম বাংলায়। বাট আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এগুলা খুবই অনেক ভালো মার্ক ছিল। ফিজিক্সেরটা মনে আছে 100 আউট অফ 100, কেমিস্ট্রিটা বা বায়োলজিটা মনে নাই। তো যেটা আর কি যা বলতেছিলাম, তো আজকে তোমাদের লাইফের একটা রিস্টার্ট মোমেন্টে তোমরা আছো। রিস্টার্ট মোমেন্ট বলতে পুনরায় সবকিছু লাইফে শুরু করা, তোমাদের লাইফ চেঞ্জ করার একটা মোমেন্টে আছো। আজকে এটা নিয়ে কথা বলবো ক্লাস শেষে। তো আসো, তার আগে আমরা করি। তো গতদিন আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রথম পার্টে দেখছিলাম অল্প কয়েকটা রুল, রিভিশন নেওয়া, আমাদের মনের ভিতরে নিয়ে আসা। আজকে আমরা যেটা করব, আজকে আমরা করব ভয়েস। ভয়েস আমরা ভালোই ডিপে যাব, কারণ ভয়েস নিয়ে আমি শুনলাম তোমাদের অনেকের সমস্যা। সো ভয়েস ভালো ডিপেই আমি চলে যাব, টেনশন নিও না। ভয়েস আমরা ভালোভাবে গভীর থেকে পড়বো, ওকে? সো আসো আমরা ভয়েস নিয়ে পড়াশোনা করি। ও তার আগে আমার পরিচয়টা দিয়ে দিতে হবে, পরিচয় তো দিতেই মনে নাই। সো যারা যারা আমাকে আগে দেখো নাই, আমার নাম রিফাত আহসান চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে। এইচএসসি ব্যাচ ছিল 2021, কলেজটা ছিল নটরডেম কলেজ। এসএসসি দিয়েছিলাম 2019 সালে, ডাইনোসরের আমল। তো 2019 সালে এসএসসি মিরপুর বাংলা হাই স্কুল নামে একটা স্কুল থেকে। তোমাদেরকে ইংরেজি পড়াই, ইংরেজি পড়িয়ে খাই, ইংরেজি পড়ায় ভাত খাই। সো গতদিন এগুলো আমরা পড়ছি। সো আজকে আমরা ভয়েসে চলে যাব, ওকে? সো আসো আমরা ভয়েস নিয়ে কথা বলি। ভয়েস শব্দটার বাংলা কি? ভয়েসের বাংলা কি? আসো আমরা ভয়েস নিয়ে পড়া শুরু করি। ভয়েস, এক সেকেন্ড, ওই স্লাইডে যাই, তারপরে স্লাইডে। সো ভয়েসের বাংলাটা কি ভাইয়া, আমরা কি জানি ভয়েসের বাংলা? ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য, যেটা দিয়ে আমরা কেউ কিচ্ছু বুঝি না। সো ইংরেজি ভাষায় দুই রকম ভাবে আমি কথা বলতে পারি। ইংলিশ ভাষা বা যে কোনো ভাষায় আমরা দুই রকম ভাবে কথা বলতে পারি। আচ্ছা, প্রথম জিজ্ঞাসা করছে স্যার, ভয়েস তো আমাদের এসএসসির সিলেবাসে নাই। গুড কোশ্চেন। এসএসসির সিলেবাসে নাই, বাট এই জিনিসটা তোমাদের পড়ায় রাখতেছি, কারণ যখন তোমরা কলেজ অ্যাডমিশন পরীক্ষা দিবা, তখন আর কি তোমাদের এই জিনিসটা থেকে প্রশ্ন আসবে। নটরডেম কলেজ বলো, হলিক্রস কলেজ বলো, তোমার সেন্ট জোসেফ বলো, যেখানেই বলো তোমার এটা আসবে। সো তোমাদের সমস্যা হবে, তোমরা যদি এই জিনিসটা না পারো তোমাদের সমস্যা হবে। এই জন্যই ডিপ থেকে পড়াচ্ছি।
আমি জানি এটা তোমাদের সিলেবাসে নাই, তাই তোমরা ভালো করে পড়ো নাই। যেহেতু ভালো করে পড়ো নাই, আমার এখন ভালো করে পড়তে হবে, পড়াইতে হবে। যদি এই জিনিসটা না পারো, তোমাদের অনেকের ভালো কলেজে, তোমাদের পছন্দের কলেজ, ওখানে চান্স হবে না, পারতে হবে। তো আসো, ইংরেজি ভাষায় আমরা কথাবার্তা দুই রকম ভাবে বলতে পারি। দুই রকম ভাবে আমরা সেম কথা বলতে পারি। কিরকম? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রত্যেকে মনোযোগ দিয়ে খেয়াল করো প্লিজ। হ্যাঁ, প্রত্যেকে মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি দুই রকম ভাবে কথা বলতে পারি। একরকম হচ্ছে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এখানে আমি ফোকাসটা আমার উপর দিই। আমি ফুটবল খেলি, সবার প্রথমে আমার কথা বলতেছি। ফার্স্ট ওয়ার্ড কি? ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আমি, আমার কথা বলতেছি। এই সেম জিনিসটা চাইলে আমি ঘুরায় আরেক ভাবেও বলতে পারি। কিভাবে? ফুটবল আমার দ্বারা খেলা হয়, ফুটবল আমার দ্বারা খেলা হয়। সেম মিনিং, ফুটবল ইজ বিং প্লেড, সরি, ফুটবল ইজ প্লেড বাই মি। আমি ফুটবল খেলি যেই কথা, ফুটবল আমার দ্বারা খেলা হয় একই কথা। পার্থক্যটা কোথায়? আমি ফুটবল খেলি, সবার প্রথমে আমি নিজের কথা বলতেছি, ফোকাসটা কোথায়? আমার উপর। আর ফুটবল আমার দ্বারা খেলা হয়, এখানে সবার প্রথমে আমি ফুটবল শব্দটা বলতেছি, ফোকাস জোর কোথায়? ফুটবল শব্দটার উপর। এই যে একই টাইপের সেন্টেন্স, একই মিনিং এর সেন্টেন্স আমরা দুই রকম ভাবে বলতে পারি। গ্রামারের এই মারপ্যাচটাকেই আমরা ভয়েস বলি। যখন যে কাজ করতেছে, অ্যাকচুয়ালি যে কাজ করতেছে তার উপর আমরা জোর দেই, তার উপর আমরা ফোকাস দেই, তখন আমরা তাকে বলি অ্যাক্টিভ ভয়েস। কথাটা কিরকম? ধরো ওই যে আমি বললাম আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এখানে ফোকাস কার উপর পড়তেছে? কার কথা আমি সবার প্রথমে বললাম? কোন শব্দটা সবার প্রথমে বললাম? আই। কোন শব্দটা সবার প্রথমে বললাম? কার উপর জোর দিলাম? আই। আই এর উপর এখানে ফোকাস আছে। এইখানে যে ফুটবল খেলার যে কাজটা, এই কাজটাও কে করতেছে বলো? ফুটবল খেলার যে কাজটা সেটাও করতেছে আই। আমি সেন্টেন্সে জোরও দিচ্ছি আই এর উপর। অর্থাৎ সেন্টেন্সের যে সাবজেক্ট, যে কাজটা করতেছে, তার উপর যখন তুমি ফোকাস দাও, তার উপর যখন তুমি জোর দাও, তখন তুমি ওই সেন্টেন্সটাকে বলো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। কি বলো? বলো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। ওকে। আচ্ছা, এইবার আসো, সেম কাইন্ড অফ সেন্টেন্স, মানে মিনিংটা সেম, স্টাইলটা আলাদা। কি হতে পারে? হতে পারে ফুটবল ইজ প্লেড বাই মি। আমার হাতের লেখাটা খারাপ, একটু দুঃখিত, হ্যাঁ, এই জন্য আমি দুঃখিত। ফুটবল ইজ প্লেড বাই মি, এখানে কার উপর জোর দিচ্ছে ভাইয়ারা? এখানে জোরটা দেওয়া হচ্ছে ফুটবলের উপর। সবার প্রথমে আমি কার নাম নিলাম? সবার প্রথমে আমি ফুটবলের নাম নিলাম। এখানে ফুটবল কি কোনো কাজ করতেছে? না, ফুটবল খেলার যে কাজটা সেটা আমি করতেছি, সাবজেক্ট আমি। ফুটবল এইখানে কি হচ্ছে? ফুটবল হচ্ছে এইখানে যে কাজটা করা হচ্ছে সেই কাজটার নাম। অর্থাৎ সেন্টেন্সে যখন যে কাজটা করা হচ্ছে তার উপর ফোকাস দেওয়া হয়, তার নাম সবার প্রথমে নেওয়া হয়, তখন ওই সেন্টেন্সটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল নিজে কোনো কাজ করে না, ফুটবল সাবজেক্ট না, ফুটবল হচ্ছে কাজটা নিজে। কাজের উপর যখন তুমি ফোকাস করো, কাজের নামের উপর যখন তুমি ফোকাস করো, ওইটা প্যাসিভ ভয়েস। আর যখন যে কাজটা করতেছে তার উপর ফোকাস করো, ওইটা অ্যাক্টিভ ভয়েস। তাইলে ফুটবল ইজ প্লেড বাই মি, এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, কাজের নাম, এইটার উপর যখন তুমি ফোকাস দিবা, তাহলে এই সেন্টেন্সটাকে আমি কি বলবো? এই সেন্টেন্সটাকে আমি বলবো প্যাসিভ ভয়েস। কি বলবো? প্যাসিভ ভয়েস। ওকে। সো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ওই সেন্টেন্স যেই সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের উপর ফোকাস করা হয়, সাবজেক্টের উপর জোর দেওয়া হয়। আর প্যাসিভ ভয়েস হচ্ছে ওই সেন্টেন্স যেখানে সাবজেক্টের উপর জোর দেই না, যে কাজটা করা হচ্ছে অবজেক্ট তার উপর আমরা জোর দেই। আচ্ছা, তো আমাদের পরীক্ষায় যেটা আসবে, আমাদের পরীক্ষায় যা আসবে তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করো বা প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করো। আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা শিখবো, আমরা প্যাসিভকে অ্যাক্টিভ এমনি এমনি করে ফেলতে পারবো। তো আসো দেখি আমরা ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আমরা ভয়েস চেঞ্জে চলে যাই। কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করব সেটা আমরা দেখি। অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করব সেটা আমরা দেখি, এক্সাম্পল সহকারে আমরা দেখব।
সো মনে করো আমাদের সামনে একটা অ্যাক্টিভ ভয়েস আছে। কিরকম অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কি হচ্ছে, ধরো অ্যাক্টিভ ভয়েস একটা একটা উদাহরণ দেই। আব্দুল্লাহ 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 স্টাডিজ ইংলিশ। ধরো এইটাই হচ্ছে গিয়ে আমার কি, আব্দুল্লাহ স্টাডিজ ইংলিশ, এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, যেটাকে আমি কি করব, প্যাসিভ বানাবো। কে পড়াশোনা করে? সেন্টেন্সের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপরেই দেখো আমার জোর দেওয়া আছে। আব্দুল্লাহর নামই আমি সবার প্রথমে নিছি, সাবজেক্টের নাম আমি সবার প্রথমে নিছি। এখন আমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব 5টা স্টেপে। খাতায় লিখবা, কেউ মিস করবা না, কেউ মিস করবা না, খাতায় লিখে ফেলবা। স্টেপ নাম্বার 1, আমার স্টেপ নাম্বার 1, সবার প্রথমে লেখো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য স্টেপ নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল তাকে প্যাসিভে সাবজেক্টের জায়গায় নিতে হবে। আমার অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল তাকে প্যাসিভে সাবজেক্টের জায়গায়, সাবের জায়গায় বসাতে হবে। ওকে, আমার অ্যাক্টিভ ভয়েসে যে আমার অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল তাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় বসাবো। কথাটার মানে কি? আমার এই সেন্টেন্স অবজেক্ট কে? আব্দুল্লাহ স্টাডিজ ইংলিশ। আমার অবজেক্ট হচ্ছে ইংলিশ। আমার অবজেক্ট কি? আমার অবজেক্ট হচ্ছে ইংলিশ। এটা অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট ছিল। প্যাসিভে আমি এইটাকে লিখবো সবার আগে, সাবজেক্টের জায়গায়। এই যে দেখো, সবার আগে আমি লিখে দিলাম ইংলিশ। 2 নাম্বার, স্টেপ নাম্বার 2। এইবার আসো আমার স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 তে আমি কি করব? একটা অক্সিলারি ভার্ব বসাবো। স্টেপ নাম্বার 2 তে আমি কি করব? অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব বসাবো। কিভাবে বসাবো? অক্সিলারি ভার্ব বসাবো কিভাবে? টেন্স অনুযায়ী। অক্সিলারি ভার্ব বসাবো টেন্স অনুযায়ী। স্টেপ 2 তে একটা অক্সিলারি ভার্ব বসাবো। কিভাবে বসাবো? টেন্স অনুযায়ী। ভাইয়া বুঝলাম না, বুঝায় দিচ্ছি। তোমার অ্যাক্টিভ ভয়েসের টেন্স দেখে, অ্যাক্টিভ ভয়েসের টেন্স দেখে থুকু, এক সেকেন্ড। অ্যাক্টিভ ভয়েসের টেন্স দেখে প্যাসিভ ভয়েসে তুমি স্টেপ 2 তে একটা অক্সিলারি ভার্ব বসাবা। কিরকম ভাবে বসাবা? মনে রাখবা, তোমার অ্যাক্টিভ ভয়েসটা যদি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাক্টিভ ভয়েসটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ভাইয়া, তুমি কি করবা? প্যাসিভ ভয়েসে তুমি অক্সিলারি ভার্ব বসাবা এম অথবা ইজ অথবা আর। আমার অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তুমি প্যাসিভ ভয়েসে তুমি কি বসাবা? অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর। যদি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তোমার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অ্যাক্টিভ ভয়েস, তাহলে তুমি প্যাসিভ ভয়েসে লিখবা এম বিং, কি লিখবা? এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। কি করবা? অথবা আর বিং বসাবা। যদি প্রত্যেকটা উদাহরণ সহ আমি দিয়ে দিব, প্রত্যেকটা আমি উদাহরণ সহ দেখাই দিব, টেনশন নিও না। ওকে, আচ্ছা আচ্ছা। আমার অ্যাক্টিভ ভয়েসটা যদি ভাইয়া, আবার থুকু, এক সেকেন্ড। আমার অ্যাক্টিভ ভয়েসটা যদি ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমার অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে তুমি প্যাসিভ ভয়েসে কি করবা? প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব লিখবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কি করবা? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখে দিবা। ওকে, সো আমার অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তুমি প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব লিখবা এম অথবা ইজ অথবা আর। যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি প্যাসিভ ভয়েস ও অক্সিলারি ভার্বের জায়গায় লিখবা এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। যদি হয় আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি লিখবা প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপর
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ হবে না। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভয়েস চেঞ্জ হবে না। তারপরে আসো, যদি যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আমার অ্যাক্টিভ ভয়েসটা যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, সংক্ষেপে ইন্ড লিখলাম, তাহলে তুমি প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসাবা ওয়াজ অথবা ওয়্যার। যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসাবা ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় কি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে তুমি প্যাসিভ ভয়েসে বসাবা হ্যাড বিন। কি বসাবা? বসাবা হ্যাড বিন। ওকে, এগুলা বসাবা, একটু মুখস্থ রাখতে হবে। আমি উদাহরণের সাথে যখন করব, সলভ করব, দেখবা ইজিলি পারতেছো, একদম সহজে পারবা। আচ্ছা, যদি যদি তোমার অ্যাক্টিভ ভয়েসটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্সে, কি হয়? যদি তোমার অ্যাক্টিভ ভয়েসটা হয় ফিউচার ইনডিফিনিট টেন্সে, তুমি প্যাসিভ ভয়েসে লিখবা শ্যাল বি অথবা উইল বি। কি লিখবা? শ্যাল বি অথবা উইল বি। যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যদি হয় কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি করব? তাহলে প্যাসিভ ভয়েসে লিখবো শ্যাল বি বিং, অক্সিলারি ভার্ব লিখবো শ্যাল বি বিং অথবা উইল বি বিং, অথবা কি? অথবা উইল বি বিং, উইল বি বিং। আর আর যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা হয় ফিউচার পারফেক্ট টেন্সে, আমার অ্যাক্টিভ ভয়েসটা কিসে হয়? যদি হয় ফিউচার পারফেক্ট টেন্সে, তাহলে আমি প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসাবো কি? বসাবো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এই যে আমার অক্সিলারি ভার্বের লিস্ট এই পর্যন্তই। আমার এই অক্সিলারি ভার্বের লিস্ট কি আমাদের একটু মনে রাখতে হবে। তো তোমরা নোট আশা করি লিখে নিছো, না লিখলেও কোনো সমস্যা নাই, ক্লাস শেষে এই নোটটা তো তোমরা পেয়েই যাও, তাই না? ক্লাস শেষে এই নোটটা পেয়ে যাও। তাইলে আসো আমরা আমাদের ওই এক্সাম্পলে ফেরত চলে যাই, আমরা এক্সাম্পল দেখে দেখে বুঝি। তো এক্সাম্পলের স্টেপ 2 তে কি বলেছিলাম? স্টেপ 2 তে বলেছিলাম একটা অক্সিলারি ভার্ব বসাবো টেন্স অনুযায়ী। আমার অ্যাক্টিভ ভয়েসের টেন্স কি? আমার এই অ্যাক্টিভ ভয়েসটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তোমরা জানো, তোমরা যারা এতদিন পড়াশোনা করছো, 6 7 8 9 এ পড়াশোনা করছো, অন্তত বই খাতা ছুঁইছো, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে চিনতে পারো। সো তোমরা জানো এইটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আমার অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমি অক্সিলারি ভার্ব কি বসাবো? আমার যে প্যাসিভ ভয়েসে আমি অক্সিলারি ভার্ব বসাবো এম অথবা ইজ অথবা আর। কি বসাবো? এম অথবা ইজ অথবা আর। ইংলিশের সাথে কি এম বসে, নাকি ইজ বসে, নাকি আর বসে? তোমরা জানো ইংলিশ হচ্ছে একটা সাবজেক্টের নাম, কোন সাবজেক্টের নামের সাথে সবসময় ইজ বসে। তাইলে স্টেপ 2 তে আমরা অক্সিলারি ভার্ব লিখে দিব ইজ। কি লিখে দিব? ইজ। অক্সিলারি বানানটা দেখি ভুল লিখছি আমি, তোমরা একটু ঠিকও করে দাও নাই। এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্বের বানান। আচ্ছা, সো স্টেপ 2 তে আমরা কি করলাম? স্টেপ 2 তে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসায় দিলাম। এবার আসো স্টেপ 3। স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে অক্সিলারি ভার্বের শেষে এখন একটা আমি ভি3 বসাবো। ভি3 মানে কি? ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি3 বসাবো, ভি3 বসাবো। ভি3টা কোথায় পাবো? কোথায় পাবো ভি3? এই যে আমার এই যে আমার অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা আছে, এই যে আমার অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা আছে, এইটাকে আমি ভি3 বানায় প্যাসিভ ভয়েসে লিখবো স্টেপ 3 তে। সো
আমার অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা কি স্টাডিজ, স্টাডি, এটার V3 লিখবো স্টেপ 3 তে। তো স্টাডির V3 কি, স্টাডির V3 হচ্ছে স্টাডিড, স্টাডিড। সো স্টেপ 3 ও আমার শেষ, স্টেপ 3 কি শেষ। এইবার আসো স্টেপ 4। স্টেপ 4 এ আমি 90% ক্ষেত্রে একটা মুখস্থ বাই লিখবো। কি লিখবো? একটা মুখস্থ বাই লিখবো। আসো একটা বাই লিখে দেই, একটা বাই লিখে দিলাম, এই যে লিখে দিলাম একটা বাই। এরপরে স্টেপ 5 এ কি করব? আমার স্টেপ 5 এ আমি যেটা করব, জায়গা নাই দেখে এভাবে লিখতেছি। স্টেপ 5 এ কি করব? আমার অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট এইটাকে লিখে দিব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানায় দিব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানায় দিব, অবজেক্ট বানাবো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তাইলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আব্দুল্লাহ, এইটাকে অবজেক্ট বানায় দিব, সেন্টেন্সের শেষে লিখে দিব, সেন্টেন্সের শেষে বসাবো। তাইলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? আব্দুল্লাহ, এইটাকে কি করব? সেন্টেন্সের শেষে লিখে দিব। তাইলে লিখে দাও আব্দুল্লাহ। কি লিখে দিব? লিখে দিলাম আব্দুল্লাহ। এই যে আমার প্যাসিভ ভয়েস হয়ে গেল, এই যে আমার প্যাসিভ ভয়েস হয়ে গেল, ইংলিশ ইজ স্টাডিড বাই আব্দুল্লাহ। এই 5টা স্টেপ দেখে দেখে, এই 5টা স্টেপ দেখে দেখে তুমি যত অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সবার কি করতে পারবা? সবাইকে তুমি প্যাসিভ ভয়েস বানায় ফেলতে পারবা। এই যে 5টা স্টেপ, 5টা স্টেপ খাতায় লিখে ফেলছো তোমরা। সো ওরিয়া বুঝতে পারছে, তারপরে আর কে কে লিখতে পারছে? আফিফা বলছে হি হবে না। না আফিফা, হি হবে না, আমার সাবজেক্টকেই অবজেক্টের জায়গায় বসায় দিতে হবে। এখন আব্দুল্লাহ সাবজেক্টে থাকলেও আব্দুল্লাহ, অবজেক্টে থাকলেও আব্দুল্লাহ, কিন্তু হি যদি সাবজেক্টে থাকে সে অবজেক্টে হয়ে যায় হিম। এইটা পরের উদাহরণে বুঝায় দিব। যারা আমার কথা বুঝো নাই, লাস্ট 10 সেকেন্ডের কথা, তাদের আমি পরের উদাহরণে বুঝায় দিচ্ছি। সো মোটামুটি সবাই বলতেছে ক্লিয়ার। হ্যাঁ সবাই বলতেছে ক্লিয়ার, আমি বুঝছি ভাইয়া, বুঝতে পেরেছি, বুঝতে পারছি। অনুশ্রী দেব, আচ্ছা একটা দুইটা জিনিস চোখে পড়ে আর কি। আচ্ছা স্পিড ঠিক আছে না বলো? আমি তো অনেক স্লো যাচ্ছি, কথা অনেক ধীরে ধীরে বলতেছি, তাই না? স্পিড তো ঠিক আছে নাকি? এই যে বুঝতে পেরেছি, ওকে। তবুও আমি কি করব, তোমাদের আরেকটা উদাহরণ দিয়া বুঝায় দিব। আমি কি করব? আরেকটা উদাহরণ দিয়া বুঝায় দিব তোমাদের। বুঝতে পারছি, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিব। সো তবুও তোমরা এই যে এই স্লাইডটার স্ক্রিনশট যদি কারো খুব মনের ভিতরে মানে উৎসাহ উদ্দীপনা হয়, তুলে ফেলতে পারো স্ক্রিনশট, কোনো দরকার নাই তোলার, তোমাদেরকে দিয়ে দেওয়া হয় ক্লাস শেষে। এই যে কয়েকজন বলছে আরো স্পিডে পড়ান, তাওসিফ, আরো স্পিডে পড়াইলে কয়েকজন বুঝবে না। তাইলে আসো আমরা আরেকটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝি, আরেকটা উদাহরণ। উদাহরণ আসো, ধরো আমি লিখলাম হি, হি কি লিখবো মাথায় আসে না। একটা উদাহরণ তোমরা বলো, আমার মাথায় আসতেছে না। এটার চাইতে স্লো হইলে আর আজকে পড়ানোই যাবে না, আজকে আর পড়া হবে না। আরেকটা সেন্টেন্স বলো না তোমরা, আমার মাথায় আসতেছে না। হি মেক্স আ কেক, সাফিয়া লিখছে হি মেক্স আ কেক, হি মেক্স আ কেক। আসো আমরা এইটাকে প্যাসিভ ভয়েস বানাই যাতে আমাদের আরো জিনিসটা সহজ হয়ে যায় বুঝতে। সো হি মেক্স আ কেক, এখানে সাবজেক্ট কে? আমার সাবজেক্ট হচ্ছে হি, আমার সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হি। আর অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে এ কেক, এইটা হচ্ছে অবজেক্ট, তোমরা জানো। মেক্স কি? মেক হচ্ছে আমার ভার্ব, মেক্স কি? মেক্স হচ্ছে আমার ভার্ব, এটা তোমরা জানো। তাইলে সরি ভাইয়া, তাইলে আসো আমরা এটার কি করি, ভয়েস চেঞ্জ করি। তো ভয়েস চেঞ্জের স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 কি ছিল? স্টেপ নাম্বার 1 ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভে বানাবো সাবজেক্ট।
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে? এ কেক। এটাকে প্যাসিভে লিখবো সাবজেক্ট এ কেক। এরপরে ভাই এক কাজ করি, হি মেক্স আ কেক না দিয়ে একটু চেঞ্জ করি, তোমাদের একটু অন্যরকম এক্সাম্পল দিই, একটু কঠিন এক্সাম্পল দিই। হি ওয়াজ মেকিং আ কেক দিই, হি ওয়াজ মেকিং আ কেক, একটু কঠিন এক্সাম্পল দিই। হ্যাঁ, হি ওয়াজ মেকিং আ কেক, একটু কঠিন এক্সাম্পল। ওকে, সো আমার স্টেপ নাম্বার 1 কি? স্টেপ নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে প্যাসিভ বানায় দিব, সাবজেক্ট দিলাম, এ কেক কে সাবজেক্ট বানায় দিলাম। স্টেপ 2, আমার অ্যাক্টিভ ভয়েসের টেন্স দেখে প্যাসিভ ভয়েসে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। আমার অ্যাক্টিভ ভয়েসের টেন্সটা কি? হি ওয়াজ মেকিং আ কেক। এই টেন্সটা কি? এইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা জানো। তাইলে অ্যাক্টিভ ভয়েসে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসে আমরা ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। কি বসাই? ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। তাইলে এখানে হয় ওয়াজ বিং হবে, নাইলে ওয়্যার বিং হবে। এ কেক, একটা কেক, সিঙ্গুলার, সিঙ্গুলার জিনিস, সিঙ্গুলার জিনিসের সাথে কি ওয়াজ বসে নাকি ওয়্যার বসে? তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ওয়াজ বসে। তাইলে এ কেকের পরে হবে ওয়াজ বিং, এ কেক ওয়াজ বিং। স্টেপ 2 তে আমরা অক্সিলারি ভার্বটাকেও বসায় দিলাম। এইবার স্টেপ 3 তে, স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে একটা ভি3 বসাবো। ভি3টা কোথায় পাবো? এই যে আমার ভার্বটা আছে না, এই ভার্বকে ভি3 বানায় দিব। আমার ভার্বটা কি? মেকিং, মেক। এটার ভি3 কি? এইটার ভি3 হচ্ছে মেড। এ কেক ওয়াজ বিং মেড। স্টেপ 3 ও ডান। স্টেপ 4 এ বলেছিলাম একটা মুখস্থ বাই লিখবো 90% সময়, লিখে দিলাম মুখস্থ বাই। ওকে, স্টেপ 5 এ কি বলেছিলাম? অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট তাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানায় দিব। তাইলে আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কে? হি। প্যাসিভ ভয়েসে তাকে অবজেক্ট বানায় দিব। এখন হি কখনো অবজেক্ট হইতে পারে না, অবজেক্ট হইতে হইলে হি এর চেহারা একটু চেঞ্জ করতে হয়। সো আমাদের সাবজেক্টে যদি হি থাকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে, প্যাসিভ ভয়েসের অবজেক্টে আমি লিখবো হিম। কি লিখবো? হিম। ভাইয়া এইটা তো বুঝি নাই, বুঝায় দিচ্ছি। আমাদের সকল প্রকার পার্সোনাল প্রোনাউনের, তোমরা প্রোনাউন পড়ছো না? পার্সোনাল প্রোনাউনের একটা চেহারা আছে সাবজেক্টে বসে, একটা চেহারা আছে অবজেক্টে বসে, একটা সাবজেক্টিভ চেহারা, একটা অবজেক্টিভ চেহারা। এইটা আমরা একটু এখন লিখে নেই। মনে রাখবা, আমি কিছু প্রোনাউন লিখতেছি তোমাদের জন্য, কিছু প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে। এই কয়টা প্রোনাউন, এরা যদি সাবজেক্টে বসে কখনো এদের চেহারা থাকে এই রকম। এটা হচ্ছে এদের সাবজেক্টে বসার চেহারা। এদেরকে যখন তুমি অবজেক্টে বসাবা তখন তাদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? তাদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? তাদের চেহারাটা চেঞ্জ হয়ে হবে এরকম, আই হয়ে যাবে মি। অবজেক্টে কখনো আই লিখা যায় না, অবজেক্টে লিখতে হয় মি। দেখি লেখাটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে, মি। উই অবজেক্টে গেলে হয়ে যাবে আস, উই অবজেক্টে গেলে কি হবে? হয়ে যাবে আস। ইউ এর চেহারা ঠিকই থাকবে, ইউ এর চেহারা ঠিক হয় না, মানে চেঞ্জ হয় না। এটা সাবজেক্টেও ইউই লিখবা, অবজেক্টেও ইউ লিখবা। হি এইটা অবজেক্টে গেলে হয়ে যাবে হিম। শি এইটা অবজেক্টে গেলে হয়ে যাবে হার। আর দে এইটাকে অবজেক্টে লিখতে হইলে লিখতে হবে দ্যাম। কি লিখতে হবে? লিখতে হবে দ্যাম। তাহলে তাহলে এই যে আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে ছিল হি, এইটাকে আমি প্যাসিভ ভয়েসে কি করব? অবজেক্টে নিয়ে যাব। হি কে যখন অবজেক্ট বানাবো, হি এর চেহারা চেঞ্জ হয়ে হয়ে যাবে হিম। ক্লিয়ার সবাই? আশা করি সবাই 100% ক্লিয়ার। আচ্ছা, আশা করি সবাই মোটামুটি তোমরা ক্লিয়ার। আচ্ছা, আসো। ওকে, আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সুপার ক্লিয়ার, বুঝেছি। ওকে, মনে রাখবা শুধু
এইগুলা সাবজেক্টে থাকলেই তুমি চেঞ্জ করবা, কারণ নাম যদি থাকে সাবজেক্টে রহিম, করিম, জরিম, তখন কিন্তু চেঞ্জ করবা না। কেবলমাত্র সাবজেক্টে যদি এই প্রোনাউন গুলা থাকে তখনই এদের চেহারা অবজেক্টে চেঞ্জ করে দিবা। কিভাবে চেঞ্জ করবা লিখে দিছে, আমি লিস্টও দিয়ে দিছি তোমাদের। ওকে, এই লিস্টের বাইরে যদি কিছু দেখো ওইটার চেহারা অবজেক্টে চেঞ্জ করার দরকার নাই। ওকে, তো আমাদের এইটা হচ্ছে আমাদের বেসিক ছিল, ভয়েসের বেসিক শেষ। ভয়েসের বেসিক শেষ। একজন বলছে ভাইয়া আজকে আপনাকে দেখতে ভালো লাগতেছে না, আমি কি করব ভাইয়া, আল্লাহ আমার যেরকম চেহারা দিয়েছে ওইরকম চেহারা নিয়ে আসছি, কি করার আছে বলো, কি করার আছে বলো। আচ্ছা, কারো কারো যদি স্টিল একটু এই যে একটু একটু যদি প্রবলেম থাকে, আমরা কি করব, আমরা ক্লাসের রেকর্ডটা দেখে নিব। ক্লাসের রেকর্ডটা দেখে নিলে আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম সেরা হয়ে যাবে। আরেকজন বলতেছে চোখে চশমা পরেন, ভাইয়া আমি ক্লাসের শুরুতেই বলে দিছি চশমা আমার বাসায়। তুমি যদি ক্লাসের মাঝখানে, তার মানে তুমি ক্লাসের মাঝখানে জয়েন করছো বা অ্যাটেনশন দাও নাই। আচ্ছা, ওকে, এখন আমরা কিছু টাফ রুল দেখব, কিছু হার্ড রুল আমরা দেখব। সো এইখানে সমস্ত রুল আমাদের শেষ, এইখানে সমস্ত রুল আমাদের শেষ। ওকে, তোমরা কি রিফ্লেক্সিভ প্রোনাউন চেনো ভাইয়া? এইবার আসো আমরা অল্প 2-3টা রুল পড়বো, খুব বেশি রুল না, আর 2টা রুল আমরা পড়বো। রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা চিনো না। আচ্ছা, আমি কিছু প্রোনাউন লিখে দিচ্ছি তোমাদের। ওকে, কিছু প্রোনাউন তোমাদের লিখে দিচ্ছি, এটা একটু খেয়াল করো। ওকে, আচ্ছা, মাইসেলফ, yourself, himself, herself, I, myself, yourself, himself, herself, themselves, ourselves। এই কয়টা প্রোনাউন কি তোমরা আগে দেখছো? এই কয়টা প্রোনাউনের চেহারা কি আগে দেখছো? কেউ কখনো তোমরা দেখছো এদেরকে? ভাই এদেরকে কি কখনো দেখছো আগে বলো তো? এদেরকে দেখছো? হ্যাঁ দেখছে, মাহিয়া কিন্তু দেখছে এদের আগে। তো অনেকে দেখছে, হ্যাঁ অধিকাংশ মানুষই দেখছে, মুশফিক দেখছে, লিন দেখছে, তালহা দেখছে, ওদেরকে তোমরা দেখছো। এদের নাম হচ্ছে গিয়ে, এদের একটা সুন্দর নাম আছে। এদের এই সুন্দর নামটা কি? এদের এই সুন্দর নাম হচ্ছে এরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এদের সুন্দর নামটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এদের এই সুন্দর নাম। কখনো এরা যদি অবজেক্টে থাকে তাহলে সেন্টেন্সের ঘটনা চেঞ্জ হয়ে যায়, রুলটা চেঞ্জ হয়ে যায়। এই 5 স্টেপ দিয়ে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি না যদি কখনো এরা অবজেক্টে থাকে। ভাইয়া বুঝি নাই, বুঝায় দেন। 2টা এক্সাম্পল লিখে বুঝায় দিচ্ছি, খেয়াল করো। 2টা এক্সাম্পল লিখে বুঝায় দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 1, she killed herself, she killed herself। 2 নাম্বারটা হচ্ছে I hated myself, I hated myself। 2টা উদাহরণ লিখলাম। 2টা উদাহরণেই খেয়াল করো ভাইয়া আপুরা তোমরা প্রত্যেকে, 2টা উদাহরণেই অবজেক্ট কে। প্রথম উদাহরণে অবজেক্ট হচ্ছে হারসেলফ। তোমাদের এই যে দেখো লিখে দিয়েছি, হারসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। সেকেন্ড উদাহরণের অবজেক্ট কে? সেকেন্ড উদাহরণের অবজেক্ট হচ্ছে মাইসেলফ। দেখো লিখে দিছে, মাইসেলফ একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কখনো যদি কোনো সেন্টেন্সের অবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তাইলে তাইলে আমরা কি করব? তাইলে আমরা এটারে কিভাবে আমরা হচ্ছে গিয়ে প্যাসিভ করব? উত্তর খুবই সহজ। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1,
এই যে এই মেইন ভার্বটা, এই মেইন ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব লিখবো, এই মেইন ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব লিখে দিব, আর এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন তার সামনে একটা বাই লিখে দিব। আমি কি করব? খুবই সহজ, আমি আমার মেইন ভার্বের সামনে একটা অক্সিলিয়ারি ভার্ব লিখে দিব আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনের সামনে বাই লিখে দিব। তাইলে উত্তরটা কি রকম হবে ভাইয়া? উত্তরটা হচ্ছে শি, এরপরে বলেছিলাম একটা অক্সিলারি ভার্ব, তাইলে শি কিল্ড হারসেলফ। এইটা কোন টেন্স? এইটা কোন টেন্স ভাইয়া? ও রিফ্লেক্সিভ, আমি রিফ্লেক্সি লিখছি, কি জানি লিখছি ভাইয়া। সো মাঝে মধ্যে ছোটখাটো বানান ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কিভাবে হয় এটা আল্লাহ জানে, লেখার সময় কিভাবে এই ভুলগুলো হয় এটা আল্লাহ জানে। যাই হোক, আসো যা বলতেছিলাম, আমার এই সেন্টেন্সটা কি? আমার এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা একটু আগে পড়ছো, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাইলে প্যাসিভ ভয়েসে আমি ওয়াজ বসাবো নইলে ওয়্যার বসাবো। শি এর সাথে কি বসে? ওয়াজ বসে নাকি ওয়্যার বসে? শি এর সাথে বসে ওয়াজ, তাইলে লেখো শি ওয়াজ। এরপর যথারীতি আমার ভার্বটা শি ওয়াজ কিল্ড। এরপরে বলেছিলাম একটা বাই লিখতে হবে, লিখলাম একটা বাই, লিখে দিলাম একটা বাই। এরপরে আমার রিফ্লেক্সিভ প্রোনাউনটা শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। তাইলে তাইলে আমি আরেকবার বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসটা কিভাবে প্যাসিভ করব? খুব সহজ, এই ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব আনবো, এই ভার্বের শেষে একটা বাই আনবো, ভার্বের শেষে বাই, ভার্বের শুরুতে অক্সিলারি ভার্ব। তাইলে আই হেটেড মাইসেলফ, এইটা কি হবে? এইটার উত্তর কি হবে? খুবই সহজ, এইটা হবে আই ওয়াজ। যেহেতু আমার অ্যাক্টিভ ভয়েসটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমার প্যাসিভ ভয়েসে ওয়াজ অথবা ওয়্যার বসে, আই এর সাথে ওয়াজ যায়, আই ওয়াজ হেইটেড, এরপর ভার্বের শেষে একটা বাই, আই ওয়াজ হেইটেড বাই মাই সেলফ। সো এই যে হয়ে গেল, আই ওয়াজ হেটেড বাই মাই সেলফ। ইজি না বলো? একদম ইজি, একদম পানির মতো ইজি। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে এইটাকে আমার ভয়েস চেঞ্জ করা একেবারে পানি, একদম পানির মতো ইজি, একদম সহজ। আচ্ছা, সব ইজি। বসির বলতেছে ভাইয়া সব ইজি 100%, ভাইয়া বুঝাই দিলে সবকিছু 100% ইজি পিজি লাগবে। অ্যাগেইন জানো, একটা মজার কথা তোমাদেরকে বলি, কারো যদি স্টিল যদি একটু সমস্যা থাকে, তোমরা ক্লাসের রেকর্ডটা আরেকবার দেখে নিবা, রেকর্ডটা দেখে নিলে একদম পানি পানি। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটা আমার এক্সাম, একটা রিয়েল লাইফ স্টোরির কথা বলি, তোমাদের জন্য আর কি কাজে লাগবে। সো আমি আমার নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলি। আমি নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিছিলাম আজ থেকে কত বছর, 7 বছর আগে, 2019 সালে। আজ থেকে 7 বছর আগে 2019 সালে। তো পরীক্ষাটা হয়েছিল রোজার ভিতরে, হ্যাঁ রোজার ভিতরে পরীক্ষাটা হয়েছিল। তো রোজার ভিতরে প্রচন্ড কষ্ট, মিরপুর, আমার বাসা হচ্ছে মিরপুর, কলেজ হচ্ছে মতিঝিল, যেতে হয় বাসে, তখন মেট্রো রেল ছিল না, প্রচন্ড কষ্ট। তো আমাদের সময় পরীক্ষা হয়েছিল 60 মার্কের। কত মার্কের পরীক্ষা হয়েছিল? 60 মার্কের। কোশ্চেন কোশ্চেন সমস্ত আসে বইয়ের ভিতর থেকে, কোশ্চেন সমস্ত আসে বইয়ের ভিতর থেকে। একজন জিজ্ঞাসা করতে, ভাই এখানেও কি V3 হবে? অবশ্যই, প্যাসিভ ভয়েস মানেই V3, V3 ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। আচ্ছা আসো, আমাদের সময় ভর্তি পরীক্ষা হইতো 60 মার্কের, যার ভিতরে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো। ইংলিশ থেকে আসতো 6 বা 7 মার্ক। ইংলিশ থেকে কত আসতো? 6 বা 7 মার্ক। সো আমার একটা জিনিস কি, আমি যেই পরীক্ষা দেই, আমি পরীক্ষা চলাকালীন সময় আমি বুঝে যাই যে আমার হবে নাকি হবে না। এই জায়গায় এই এই এক্সামটা আমার রেজাল্ট কি হবে এটা আমি পরীক্ষার ভিতরেই বুঝে যাই। লাইফে শুধু আমি একটা পরীক্ষায় বুঝি নাই, মানে পরীক্ষা দিতে যেও আমি বুঝি নাই আমি টিকবো নাকি টিকবো না। সো নটরডেম কলেজে আমি পরীক্ষা দিচ্ছি, 1 ঘন্টার পরীক্ষা। পরীক্ষার প্রথম 20 মিনিট পরে আমি বুঝে গেছি যে আমি ইজিলি চান্স পাবো, এটা হাসতে হাসতে আমি চান্স পাবো।
সেম গোস ফর আমার ভর্তি পরীক্ষা। আমার ভর্তি পরীক্ষা তো আমি ইজিলি বুঝে গেছিলাম যে আমি চান্স পাবো হাসতে হাসতে। তোমরা তো জানো আমার চাঁদপুর মেডিকেল আসছিল, ওইখানেও আমি বুঝে গেছিলাম। আইবিএ তে আসবো অবভিয়াসলি, ওইখানেও আমি জানতাম আমি চান্স পাবো। পরীক্ষার ভিতরে অর্থাৎ পরীক্ষা দেওয়ার মাঝখানেই জানতাম যে চান্স পাবো। তো আচ্ছা যাই হোক, আমার এই 60-এর ভিতরে আমি হচ্ছে 58 এর মতো সম্ভবত আমার কারেক্ট হয়েছিল। ওরা রেজাল্ট বলে না তুমি কত মার্ক পাইছো, বাট আমি তো জানি আমার কতগুলো হবে। সো আমি 60-এ ভর্তি পরীক্ষা 58 পাইছিলাম, ইফ নট 58-র মতো হয়েছিল। ওকে, তো আমাদের যে 6 বা 7 মার্ক ইংলিশে আসছিল, এই 6 বা 7 মার্কের ভিতরে অ্যারাউন্ড 3 মার্ক ছিল ভয়েস থেকে। কয় মার্ক ছিল ভয়েস থেকে? 3 মার্ক ছিল ভয়েস থেকে। সো তুমি যদি এইগুলা ভালো পারো, ইংলিশে তোমার যদি ভালো মার্ক থাকে, তাইলে তোমার চান্স পাওয়াটা খুব ইজি হয়ে যায় এবং তুমি ভালো গ্রুপও পাবা। শুধু চান্স পাওয়াটা ইজি হয়ে যায় না, তুমি গ্রুপ 1 গ্রুপ 2 এইগুলো পেরে যাবা, ইজিলি পাবা। হ্যাঁ, সো মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে, তো আমি তো 60-এ 58-র মতো পাবো আমি জানি, আমি বের হওয়ার সময় ঠিক করে রাখছি আমি তো চান্স পাবো, বাট আমি পড়বো না। কেন পড়বো না? কারণ মিরপুর থেকে মতিঝিল প্রচন্ড কষ্ট, ভয়ঙ্কর কষ্ট, বাসে যাতায়াত। আমি জানতাম না যে আমার প্যারেন্টস আমাকে হোস্টেলে রাখবে তখনও। তো আমি বের হইছি, আমি বাসায় আসছি। বাসায় আসার পরে আমার আম্মু জিজ্ঞাসা করতেছে তুই কতর মতো পাবি? আমি বলছি 58-র মতো পাবো, 58। আমার ভাই ও জানে না কত মার্কের পরীক্ষা হয়েছে, ও পাশ থেকে বলে কি তাইলে চান্স হবে না, আমি বাইরে শুনলাম যে কয়েকজন স্টুডেন্ট কথাবার্তা বলতেছে অ্যারাউন্ড 78 79 এইরকম মার্ক পাওয়া লাগবে চান্স পাওয়ার মতো। মানে আমার ভাই ভাবছে পরীক্ষা 100 মার্কে, ও আমার মারে শুনাইতেছে তাইলে ওর চান্স হবে না। আমি তো শুনলাম 78 79-র মতো পাওয়া লাগবে চান্স পাইতে। আরে ভাই আমার পরীক্ষা হইছে 60-এ, তুই 78 79 কেমনে তুই কথা বলছ? মানে আমার ভাই কি লেভেলের চাপাবাজ, মানে ভয়ঙ্কর লেভেলের চাপাবাজ। আমার মারে বলতেছে 78 79 পাওয়া লাগবে। আমার মা তো আমাকে মানে খুবই স্যাড ভাবে বলতেছে এত খারাপ করছিস, মাত্র 58। আমার ও তো 80-র নিচে হইলে তো চান্স হবে না বাবা। তো এইটা গেল, তখন ভাইয়ের সাথে করলাম গ্যাঞ্জাম। 2 নাম্বার, আমাদের সময় নটরডেম কলেজের পরীক্ষার রেজাল্ট অনলাইনে দিত না, যুগান্তর পত্রিকায় দিত। যুগান্তর পত্রিকায় রোলগুলা পাবলিশ করতো, অনলাইনে দেখার উপায় নাই ছিল। রোজার সময় সেহেরি খাইতে উঠতাম, সেহেরি খাইতে উঠছি। আমি হচ্ছে গিয়ে জানি আজকে রেজাল্টে দিবে, তো পেপার ক্লিপিং অলরেডি পাবলিশ হয়ে গেছে, ভোর 4টা বাজেই মানে ওইটুকু পার্ট ফেসবুকে চলে আসছে। আমার ভাইরে বলছে যে তুই একটু দেখ, তুই আমার রোলটা একটু দেখ চান্স হইছে কিনা। আমার ভাই এত খারাপের খারাপ, এত বদমাইশের বদমাইশ, এত থার্ড ক্লাসের থার্ড ক্লাস, ও চেক করে নাই। ও চেক না করে আমার মা বাবারে বলে দিছে যে ওর চান্স হয় নাই, ওর রোল নাই। অর্ণবের রোল নাই, আমার নিকনেম হচ্ছে অর্ণব, অর্ণবের রোল নাই, অর্ণবের চান্স হয় নাই। আমার মা বাবা বলতেছে আচ্ছা থাক, কপালে না থাকলে কি আর করা। আমি তো মাথা খারাপ যে কি অবস্থা, অসম্ভব, আমার চান্স হয় হতেই পারে না। আমি পেপারটা নিলাম, পেপারে সেকেন্ড যে রোলটার উপর চোখ পড়লো ওইটাই আমার। পারলে বড় ভাই না হইলে ছোট ভাই হইলে মারামারি লাগাই দিতাম ওই দিন। খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, যেটা বললাম আমরা ভয়েস পড়তেছি, যারা তোমরা এই যে নটরডেম কলেজ, হলি ক্রস, সেন্ট জোসেফে পরীক্ষা দিবা তাদের সুবিধার জন্য। ওকে, আচ্ছা। তো এরপরে যে আরেকটা রুল থাকবে, সেই রুলটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট রুল। সেইটা হচ্ছে গিয়ে এই রুলটা, এই রুলটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আরেকটা রুল তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোনো ক্লাসের সময় আছে আরো কতক্ষণ? আরো আধা ঘন্টা ক্লাসের সময় আছে, অনেকক্ষণ, ইজিলি আমরা শেষ করে ফেলবো। ওকে, আমি বলছিলাম, আমি আবার যাই আমাদের প্রিভিয়াস স্লাইডটায় ফেরত যাই। আমাদের প্রিভিয়াস স্লাইডে আমরা ফেরত চলে যাই। আমাদের প্রিভিয়াস স্লাইডটা কোথায়? এইখানে ফেরত চলে যাই। কোথায়? এক সেকেন্ড ভাইয়া, আমাকে একটু সময় দাও, আমি আমাদের একটু আগের একটা স্লাইডে ফেরত চলে যাই। এই যে এইখানে আমি 5টা স্টেপ লিখছিলাম, মনে আছে? 5টা স্টেপ। এখানে স্টেপ 4টা দেখো, স্টেপ 4-এ বলেছিলাম একটা বাই লিখবো, 90% সময় একটা বাই লিখবো, প্রিভিয়াস মানে আগের একটা বাই লিখবো। এটা আমি 90% সময় লিখতে হবে বলেছিলাম। 10% সময় কি হবে এখন এইটা আমি শিখবো। 90% সময় আমার বাই লিখতে হয় স্টেপ 4-এ, বাকি 10% সময় কি লিখবো? সো ভাইয়া, কিছু কিছু ভার্বের শেষে
কিছু কিছু ভার্বের শেষে বাই লেখা যায় না, অন্য প্রিপোজিশন লিখতে হয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু হচ্ছে ভার্বের শেষে আমার কি করা যায় না, বাই লেখা যায় না, অন্য প্রিপোজিশন লিখতে হয়। যেমন তুমি ধরো লিখলা প্যাসিভ ভয়েস, একটু দাও। ধরো তুমি একটা প্যাসিভ ভয়েস লিখলা, শি ওয়াজ অ্যানয়েড বাই মি। ধরো এইটা তুমি লিখলা, শি ওয়াজ অ্যানয়েড বাই মি। এইটা লিখে তুমি জমা দিলা যে ভাই আমি তো 5টা স্টেপ ফলো করছি, আমার তো এটা হবে। উত্তর হচ্ছে না, ক্রস। অ্যানয়েড এর পরে কখনো বাই বসে না, অ্যানয়েড এর পরে বসে অ্যাট। তাইলে আসো আমরা এমন কিছু ভার্ব শিখবো যেই সমস্ত ভার্ব যদি সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে বাই বসে না, অন্য কিছু বসে। কি কি বসে আসো আমরা দেখে নেই, দেখে নেই। এই যে এইটাই উদাহরণ আছে না, কোথায় গেল, হি অ্যানয়েড মি। দেখো অ্যানয়েড এর সাথে উইথ বসাইছে, মার্ভেলড এর সাথে অ্যাট বসাইছে। সো আসো আমি লিখে দেই। কিছু কিছু ভার্ব আছে যেমন অ্যাংরি, কোন সেন্টেন্সে যদি অ্যাংরি থাকে, অ্যাংরি যদিও ভার্ব না, অ্যাংরি একটা অ্যাডজেক্টিভ, অ্যাংরির সাথে তোমাকে সবসময় অ্যাট বসাইতে হবে অথবা উইথ বসাইতে হবে। অ্যাংরির সাথে কি বসবে, অ্যাট অথবা উইথ। অ্যানয়েড, অ্যানয়েড এর সাথেও একই কাজ, অ্যানয়েড এর সাথেও তোমার হয় অ্যাট বসাইতে হবে নইলে উইথ বসাইতে হবে। ডাই বা ডেথ, ডাই, এটার সাথে তোমার অফ বসাইতে হবে অথবা ফ্রম বসাইতে হবে অথবা ফর বসাইতে হবে তোমার সেন্টেন্স বুঝে। এইটা পরীক্ষায় আসবে না, অনেক টাফ। তারপরে অ্যাংরির পরে মার্ভেল, একটা ভার্ব হচ্ছে কোন অ্যাক্টিভ ভয়েসে যদি মার্ভেল থাকে তাহলে ওইটার প্যাসিভ ভয়েসে তোমাকে অ্যাট বসাইতে হবে, বাই বসানো যাবে না। সো এই যে ভার্বগুলা দিলাম, এই ভার্বগুলার শেষে কখনো বাই বসবে না, এগুলায় বাই এর জায়গায় অ্যাট অথবা উইথ, অ্যাট অথবা উইথ এই প্রিপোজিশন গুলা লিখতে হবে। আচ্ছা ভাইয়া কোন জায়গায় বাই বসাবো না সেটা বুঝার শর্টকাট আছে, এই যে শর্টকাট বলে দিলাম। কোন সেন্টেন্সে যদি এই ভার্বগুলা থাকে তাইলে বাই বসাবা না, কোন সেন্টেন্সে যদি এই ভার্বগুলা থাকে বাই বসাবা না। আরেকটা খুব জনপ্রিয় ভার্ব আছে সেটা হচ্ছে নো, নো এর সাথে সবসময় টু বসবে। নো, কোন সেন্টেন্সে যদি নো এই ভার্বটা থাকে এটা শেষে টু বসবে, বাই বসানো যাবে না, কখনো বাই বসানো যাবে না। ক্লিয়ার? মার্ভেল মানে কি, মার্ভেল মানে হচ্ছে অবাক আশ্চর্য, মার্ভেল মানে হচ্ছে অবাক আশ্চর্য। অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত, ডাই মানে মৃত্যু, আর মার্ভেল মানে তো বললামই আশ্চর্য। সো কোন সেন্টেন্সে যদি এইগুলা থাকে তুমি এদের শেষে বাই বসাতে পারবা না। যেরকম এই উদাহরণটা দেখো, হি অ্যানয়েড মি, এইটার জন্য আমরা লিখবো আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, আমরা কিন্তু আই ওয়াজ অ্যানয়েড বাই হিম এটা লিখতে পারবো না। অ্যানয়েড, অ্যানয় এই ভার্বের শেষে অ্যাট বসে অথবা উইথ বসে, আমরা এই যে উইথ লিখে দিছি। ওকে, আমরা কি করছি, উইথ করে দিছি। দি বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম, হি ওয়াজ মার্ভেলড অ্যাট দ্য বিউটি লিখছি, বাই দ্য বিউটি কিন্তু লিখি নাই, অ্যাট দ্য বিউটি লিখছি। সো এই ভার্ব গুলো, এগুলো সবচেয়ে কমন ভার্ব, হ্যাঁ তোমাদের লেভেলে এই ভার্ব গুলাই আসে, এছাড়া অন্য তেমন খুব একটা ভার্ব আসে না। এই ভার্ব গুলো যদি অ্যাক্টিভ ভয়েসে দেখো প্যাসিভ ভয়েসে বাই লিখবা না, কোন প্রিপজিশন লিখবা এই যে লিস্ট তোমাদের দিয়ে দিছি, লিস্ট তোমাদের দিয়ে দিছি, এগুলাই তোমাদের লেভেলের জন্য। এরপরে এরপরে আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা কি শিখবো, কোয়াসি প্যাসিভ ভয়েস। এখন আমরা শিখবো ভাইয়া ভাইয়া মার্ভেল কি কোনো ভার্ব? হ্যাঁ আপু মার্ভেল একটা ভার্ব, মার্ভেল মানে হচ্ছে বিস্ময়, বিস্ময়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বললাম তো মার্ভেল। আচ্ছা, এখন আমরা শেষ আরেকটা রুল জানবো সেটাকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস, আমার লাইফ থেকে কি কিছু শিক্ষা নিছো তোমরা? আমার লাইফের স্টোরি, আমার লাইফের স্টোরি থেকে যে শিক্ষাটা নিবা সেটা হচ্ছে নিজের রেজাল্ট সবসময় নিজে চেক করবা, ভাই বোন দিয়ে চেক করাবা না, ভাই বোন দিয়ে চেক করাইলে বিপদ আছে। কোয়াসি প্যাসিভ ভয়েস এখন আমরা শিখবো। কোয়াসি প্যাসিভ ভয়েস জিনিসটা কি ভাইয়া? এটা তো জানি না, এইটা তো জানি না।
আচ্ছা আচ্ছা, আমি দুইটা সেন্টেন্স লিখবো, দেন তোমাদের কাছে কোশ্চেন করব, তোমরা উত্তর দিবা। 1 নাম্বার কোশ্চেন, হানি টেস্টেস সুইট। হানি টেস্টেস সুইট। 2 নাম্বার হচ্ছে কাচ্চি কাচ্চি ফিলস ডেলিশাস। কাচ্চি ফিলস ডেলিশাস। আমি দুইটা সেন্টেন্স লিখলাম। তোমাদের জন্য প্রশ্ন, তোমাদের জন্য প্রশ্ন, এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কে কে? কুইক কোশ্চেন, কুইক উত্তর চাই। এই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কে কে? হানি টেস্টেস সুইট, কাচ্চি ফিলস ডেলিশাস, সাবজেক্ট কে? সাবজেক্ট কে বলো তো, সাবজেক্টটা জানতে চাইছি। সো কয়েকজন কারেক্ট বলছো। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হানি, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কাচ্চি। এটা কাচ্চি বিরিয়ানি হবে ভাইয়া, কষ্ট লাগতেছিল পুরাটা লিখতে, তাই শুধু কাচ্চি লিখছি। কাচ্চি মানে কাচ্চি বিরিয়ানি। ওকে, প্রথম সেন্টেন্সের মানে হচ্ছে মধু মিষ্টি খেতে, সেকেন্ড সেন্টেন্সের মানে হচ্ছে কাচ্চি সুস্বাদু লাগে, ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু। ভাইয়া তোমাদের একটা কোশ্চেন, হানি এই সেন্টেন্সের সাবজেক্ট, আমরা সাবজেক্ট কাকে বলি? সাবজেক্ট কে? সাবজেক্টের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? একটা সেন্টেন্সে যে কোনো কাজ করে, যেই জিনিসটা একটা সেন্টেন্সে কাজ করে তাকে আমরা সাবজেক্ট ডাকি। এখন খেয়াল করো, হানি টেস্টেস সুইট, হানি মিষ্টি খেতে, হানি কি নিজেকে নিজে টেস্ট করে? এই যে টেস্ট করার যে কাজটা, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে টেস্ট করা। হানি কি নিজেকে নিজে টেস্ট করে নাকি আমি টেস্ট করি হানিকে? হানিকে কিন্তু আমি টেস্ট করি, হানি কিন্তু নিজেকে নিজে টেস্ট করে না। অর্থাৎ হানি কিন্তু আসলে কোনো কাজ করতেছে না। তোমরা বলতেছো হানি এই সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্টকে কি করতে হয়? সাবজেক্টকে কি করতে হয় ভাইয়া? সাবজেক্টকে কোনো কাজ করতে হয়। এখানে হানি কি কোনো কাজ করতেছে? হানি কোনো কাজ করতেছে না। হানি কাজটা আমি করতেছি, আমি হানিকে টেস্ট করতেছি। সেকেন্ড সেন্টেন্সটা, কাচ্চি ফিলস ডেলিশাস। কাচ্চি কি সুস্বাদু খেতে। কাচ্চি নিজেরে নিজে খায়? কাচ্চি কি নিজেকে নিজে খায়? কাচ্চি তো নিজেকে নিজে খায় না। এখন কাচ্চি যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের কাজ কি? সাবজেক্টের কাজ হচ্ছে সে কোনো কাজ করবে সেন্টেন্সে। কাচ্চি এখানে কি কোনো কাজ করতেছে? করতেছে না। কাচ্চি আমি খাইতেছি, আমার কাছে কাচ্চি মজা লাগতেছে। তাইলে দুই সেন্টেন্সে অরিজিনাল সাবজেক্ট হচ্ছে আই অথবা উই, যেটা তুমি বলো। দুই সেন্টেন্সে অরিজিনাল সাবজেক্ট হচ্ছে আই। আমি মধুকে টেস্ট করতেছি, হানিকে টেস্ট করতেছি, আমি কাচ্চিকে খাইতেছি, আসলে কাজ আমি করতেছি। সেন্টেন্সের সাবজেক্ট দেখে মনে হচ্ছে হানি, সেন্টেন্সের সাবজেক্ট আসলে দেখে মনে হচ্ছে কাচ্চি, কিন্তু আসলে তা না। আমি সাবজেক্ট, আমি লুকায়িত আছি, আমি গোপন আছি, আই এম হিডেন, আমি এখানে সিক্রেটে বসে আছি। আচ্ছা, তাইলে এই ধরনের সেন্টেন্স যেখানে সাবজেক্ট যারে মনে হয় সে আসলে সাবজেক্ট না, আসল সাবজেক্ট অন্য কোথাও লুকায়িত আছে, আসল সাবজেক্ট গোপনে আছে, এইরকম সেন্টেন্সের প্যাসিভ ভয়েসকে কি বলে? এই সমস্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েসকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস। এই যে আমি যে এদের প্যাসিভ ভয়েস বানাবো না, এই প্যাসিভটাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ ভয়েস। কিভাবে প্যাসিভ বানাবো এদের? হাউ? এখন কিভাবে করব? দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পুরান ওয়ে, আরেকটা হচ্ছে কি নতুন ওয়ে। একটা পুরান ওয়ে আর একটা মডার্ন ওয়ে। পুরানো জিনিস আমার পছন্দ না, আমি মডার্ন জিনিসপাতি ব্যবহার করি। পুরানো জিনিস আমার পছন্দ না, আমি কি করি? মডার্ন জিনিস ব্যবহার করি। আসো মডার্ন রুলটা শিখি। মডার্ন রুল বলে এই ধরনের সেন্টেন্সে কি করবা? মেইন ভার্বের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবা, মেইন ভার্বের সামনে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবা, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বটাকে V3 করে দিবা, শেষ। আমার মডার্ন রুল বলে কি, মেইন ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসায় দিবা, মেইন ভার্বটাকে V3 করে দিবা, তাইলেই হয়ে যাবে।
তাইলে আসো তো আমরা করি, তাইলে আসো। হানির জায়গায় হানি, এইটা নিয়ে কিছু বলে নাই, বলছে এরপরে কি বলছে, মেইন ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। হানি টেস্টেড সুইট, এইটা কোন টেন্স? এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে প্যাসিভ ভয়েসে কি বসে? অক্সিলারি ভার্ব এম বসে, অথবা ইজ বসে, অথবা আর বসে। হানি, হানি একটা খাবারের নাম, সিঙ্গেল খাবার, এটার সাথে এমও বসবে না, আরও বসবে না, বসবে ইজ, হানি ইজ। এরপরে বললাম যে ভার্বটা আছে সেটারে বানায় দিতে হবে ভি3। আমার ভার্বটা কি? ভার্বটা হচ্ছে টেস্ট, এটার ভি3 কি হবে? টেস্টেড, হানি ইজ টেস্টেড। এরপরে বাকিটা যেমন আছে তেমন, আর কোনো ইনস্ট্রাকশন নাই। হানি ইজ টেস্টেড সুইট। সেম গোস ফর সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয়টাও সেকেন্ড সেন্টেন্সে। কাচ্চি ফিলস ডেলিশাস, কিভাবে চেঞ্জ করব? এই মেইন ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব লাগাবো, মেইন ভার্বটা এই যে এই ভার্বটা এটাকে ভি3 করে দিব। তাইলে আসো, কাচ্চির জায়গায় কাচ্চি, কোনো কথাবার্তা নাই, কাচ্চি। এরপরে একটা অক্সিলারি ভার্ব লিখবো। অক্সিলারি ভার্ব কোথায় পাবো? অক্সিলারি ভার্ব কোথায় পাবো? আমার মেইন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাচ্চি ফিলস ডেলিশাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো যেহেতু অ্যাক্টিভ ভয়েস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ভয়েসে কি বসবে? এম অথবা ইজ অথবা আর। কাচ্চি হচ্ছে একটা খাবারের নাম, কাচ্চির সাথে এমও বসে না, ইজও বসে না, সরি আরও বসে না, কাচ্চির সাথে বসে ইজ, কাচ্চি ইজ। এরপরে মেইন ভার্বটাকে ভি3 করে দিব, কাচ্চি ইজ ফেল্ট। ফিলের ভি3 কি? ফিলের ভি3 হচ্ছে ফেল্ট, কাচ্চি ইজ ফেল্ট। এরপরে ডেলিশাসটা যেমন আছে তেমন, কাচ্চি ইজ ফেল্ট ডেলিশাস। সো এইভাবে আমরা মডার্ন রুলে, মডার্ন প্রসেসে, মডার্ন প্রসিডিউরে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস করতে পারি। ভাইয়া এখানে কি ওয়েন দেওয়া যাবে না? ওয়েন অবশ্যই দেওয়া যাবে ঐশী, ওইটা হচ্ছে পুরানো নিয়ম। আমি বলছি পুরানো নিয়ম আমার পছন্দ না, আমি তোমাদের নতুন নিয়ম শেখাবো, মডার্ন ইংলিশ শেখাবো, আমার ওল্ড ইংলিশ পছন্দ না। তুমি কি ওল্ড? তুমি কি বয়স্ক? তোমার বয়স কি 60 বছর? তোমার বয়স তো 60 বছর না, তুমি বাচ্চা, তুমি নতুন, আমি তোমাকে নতুন নিয়ম শিখাবো। বাট তুমি যদি পুরান নিয়ম শিখো, আমি কি কেটে দিব? স্যার কি কেটে দিবে? কেটে দিবে না, স্যার মার্ক ঠিকই দিবে। ওল্ড ওয়েটা আমার পড়ানোর ইচ্ছা নাই, তাই পড়াচ্ছি না। ওল্ড ওয়েতে হয়তো হানি সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, কাচ্চিস ডেলিশাস ওয়েন ইট ইজ ফেল্ট, এই সমস্ত ঘোড়ার ডিম হইতো, কোনো দরকার নাই। ব্যতিক্রম গুলা আমি দেখায় দিলাম। সো এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি? এইটা হচ্ছে ব্যতিক্রম। ওল্ড রুল আমার শেখানোর দরকার নাই, নতুন রুলই এনাফ। আরেকবার বুঝায় দেন ভাইয়া, মানে ও তখন খেয়ালই করেনি, আরেকবার বুঝায় দিচ্ছে। সো আমার যদি হানি টেস্টেড সুইট, কাচ্চি ফিলস ডেলিশাস এরকম কোন সেন্টেন্স দেয় যেখানে সাবজেক্ট আসলে কাজ করতেছে না, অন্য কেউ কাজ করতেছে, ওইটার ভয়েস আমি কিভাবে করব? ওইটার ভয়েসকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস। চয়নিকা, কিভাবে করব তাইলে? ওই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেই ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। ওয়েট, কি করতে হবে? এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করি। আমার যে ভার্বটা, সেই ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, বসাইলাম। এবং আমার যে ভার্বটা ছিল প্যাসিভ ভয়েস, ওই ভার্বটাকে ভি3 করে দিতে হবে। আবার বলতেছি, এই কোয়াসি প্যাসিভ ভয়েস কিভাবে করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমার যে ভার্বটা ছিল সেই ভার্বের সামনে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ভার্বটাকে ভি3 করে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। তাইলে আরেকটা উদাহরণ দেই তোমাদের। উচিত না এত সহজ জিনিস আর একটা উদাহরণ দেওয়া উচিত না? দিয়ে দেই, লিখি আমার কোশ্চেন, ইনজাস্টিস গেম। ইনজাস্টিস গেম ফিলস অসাম। আরেকটা উদাহরণ দিলাম, ইনজাস্টিস হচ্ছে একটা কম্পিউটার গেম। এইটা হচ্ছে ব্যাটম্যান সুপারম্যান এদের নিয়ে বানানো একটা কম্পিউটার গেম, একসময় খুব ফেমাস ছিল।
এখন ইনজাস্টিস গেম ফিলস অসাম, ইনজাস্টিস গেম অনেক অসাম, অনেক চমৎকার, অনেক জোস লাগে। এখন গেম তো নিজে জোস লাগতে পারে না, আমার কাছে জোস লাগতেছে গেমটা, তাই না? তাইলে আসলে ইনজাস্টিস গেম সাবজেক্ট না, ইনজাস্টিস গেম কোনো কাজ করতেছে না, আমার কাছে অসাম লাগে, আমি কাজটা করতেছি। তাইলে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে আমি প্যাসিভ করব? খুবই সহজ কথা, এই যে এই ভার্বটা, ভার্বের সামনে একটা অক্সিলারি বসায় দিব, অক্সিলারি ভার্ব বসায় দিব, এই ভার্বটাকে ভি3 করে দিব। তাইলে আসো করি, আসো করি, কি করব? কালিটা চেঞ্জ করি, কালিটা সাদা করে দেই। ইনজাস্টিস গেমের জায়গায় ইনজাস্টিস গেম, ইনজাস্টিস গেম। এখন মেইন ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। আমার এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাইলে এখানে আমরা বসাবো ইজ, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব বসাবো ইজ। ইনজাস্টিস গেম ইজ, ভার্বটাকে ভি3 করে দিতে হবে। ফিলের ভি3 কি? ফিলের ভি3 হচ্ছে ফেল্ড। ইনজাস্টিস গেম ইজ ফেল্ড, এরপর অসামের জায়গায় অসাম। ইনজাস্টিস গেম ইজ ফেল্ড অসাম, ইনজাস্টিস গেমটা দারুণ লেগেছে, দারুণ লাগে। ওকে, সো এই তো একদম ইজি, একদম ইজি। সো তোমাদের ভয়েসের মানে তোমাদের আসার মতো যে রুলগুলা, অধিকাংশ রুল ডান, অধিকাংশ রুল হচ্ছে গিয়ে ডান, আমাদের আসলে খুব আহামরি কিছু নাই। সো আমরা মোটামুটি গতদিন আমরা চেঞ্জিং সেন্টেন্সও করছি। সো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আসলে থাকা উচিত, বাট হোমওয়ার্ক এখানে কিছু দেওয়া আছে, এইটা মেইন হোমওয়ার্ক থাকবে না তোমাদের জন্য। তোমাদের মেইন হোমওয়ার্ক থাকবে অন্য জিনিস। এইটা হোমওয়ার্ক দেওয়ার প্ল্যান ছিল, এইটা দিব না, অন্য একটা হোমওয়ার্ক দিব তোমাদের। কি হোমওয়ার্ক দিব তোমাদের? তোমরা প্র্যাকটিস করতেছো অনেক কম, তোমরা প্র্যাকটিস করতেছো অনেক কম, প্রচন্ড কম প্র্যাকটিস করতেছো। সো এইটা তো খারাপ, এইটা তো তোমাদের জন্য সমস্যা। তাই আমি ঠিক করছি তোমাদের হোমওয়ার্ক হবে অন্যরকম। কেমন হোমওয়ার্ক একটু দেখাচ্ছি। শিখো অ্যাপ তো তোমাদের সবার কাছেই আছে, তোমরা শিখোতে পড়াশোনা করো, তাই না? শিখোতে তোমরা পড়াশোনা করো, শিখো অ্যাপ তোমাদের প্রত্যেকের কাছে আছে। তাইলে আসো, শিখো অ্যাপটা আমি একটু ওপেন করি, শিখো অ্যাপটা একটু ওপেন করি, আমাকে একটু সময় দাও। হ্যাঁ, তোমরা পড়াশোনা করতেছো কম, পরীক্ষা দিচ্ছ কম, আমার তো ভয় লাগতেছে তোমাদের জন্য। একটু আমাকে সময় দাও, শিখো অ্যাপটা। আচ্ছা যাই হোক, শিখো অ্যাপে প্র্যাকটিস কুইজ আছে না? আমার এখানে আবার নেটটা একটু সমস্যা করতেছে কেন যেন হঠাৎ করে ফোনে। শিখো অ্যাপে যে প্র্যাকটিস কুইজ আছে, তোমার ট্রান্সফরমেশন এবং ভয়েসের উপর যে প্র্যাকটিস কুইজ আছে শিখো অ্যাপে, এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্ক কি? তোমার হোমওয়ার্ক হচ্ছে প্র্যাকটিস কুইজ। আচ্ছা কালিটা চেঞ্জ করে দিই। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি ব্যাপার, কোনো কালারই তো সুন্দর লাগতেছে না। ইয়েলোটা দিব, ইয়েলোটা দিই। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্র্যাকটিস কুইজ। তোমাদের অ্যাপের ভিতরে যে প্র্যাকটিস কুইজটা আছে, সেখানে ট্রান্সফরমেশন এবং ভয়েসের উপরে যে প্র্যাকটিস কুইজটা আছে, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের পরীক্ষা নেওয়া লাগবে। সো ছবি কি পোস্ট করব? অবশ্যই। তুমি কত পাইলা, তুমি কত পাইছো ওই প্র্যাকটিস কুইজে, এইটা অবশ্যই তুমি শিখর গ্রুপে পোস্ট করবা, তাই না? শিখর গ্রুপে অবশ্যই তুমি পোস্ট করবা, আজকের ক্লাস কেমন লাগছে এটাও পোস্ট করবা। রুদ্র কুন্ডু বলছে কোথায় পাবো? শিখো অ্যাপে প্র্যাকটিস কুইজ কোথায় পাবো এটা কি আমরা জানি না ভাইয়া? আমার ফোন তো, ফোনে নেটটা কাজ করতেছে না এখানে ভালো মতন। ক্লাস 10, তোমরা হচ্ছে কত ব্যাচ? এসএসসি 27, তাই না? এসএসসি 27, দাঁড়াও এক সেকেন্ড দেখায় দেই, একটু দেখায় দেই এক সেকেন্ড। এই যে শিখো অ্যাপে ঢুকলে তোমাদের ফোন দেখতে এরকম লাগে, খুবই জঘন্য লাগতেছে দেখতে আসলে, ক্যামেরাতে খুব ক্লিয়ার আসতেছে না। সো তুমি যদি একটু নিচে যাও, একটু নিচে যদি তুমি স্ক্রল করো, নিচে কি স্ক্রল করলে এই যে এরকম দেখতে পাবা প্র্যাকটিস কুইজ দাও, এরকম নিচে যাইতে থাকলে এই যে ঢুকলে এরকম হবে স্ক্রিনটা। একটু নিচে যাবা, এই যে দেখো নিচে যাও, একটু নিচে যাও, একটু একটু নিচে যাও, নিচে গেলে এই যে প্র্যাকটিস কুইজ দেখতে পাবা, এই যে এই জিনিসটা। এইখানে চাপ দিলেই, এই যে আমি চাপ দিচ্ছি, চাপ দিলেই
তোমার সাবজেক্ট চয়েসের অপশন আসবে, তুমি সাবজেক্ট চয়েস করে করবা। তোমার হোমওয়ার্ক হচ্ছে প্র্যাকটিস কুইজ তোমাকে দিতে হবে, এইটা তোমার হোমওয়ার্ক, নাইলে তোমরা পরীক্ষা দিচ্ছ না। ভোকাবুলারির জন্য কোন বই ভালো? এসএসসির জন্য আলাদা কোনো বই লাগবে না, এইচএসসি তে লাগবে, এইচএসসি তে আলাদা বই লাগবে। সো তোমাদের জন্য বয়স কতটুকু দরকার, যতটুকু দরকার ততটুকু আমি তোমাদেরকে পড়ায় দিচ্ছি, বাকিটুকু তোমাদের জন্য আসলে অতটা ইম্পর্টেন্ট না। সো এটা খুব একটা হামুরি লাগিবে না, লাগবে না। সো তোমাদের হোমওয়ার্ক তোমরা জেনেই গেছো। টাটা, বাই বাই, ইনশাল্লাহ আবার যেন দেখা পাই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ক্লাসটা